সেদিন তো বিনোদবাবুর বাকি গল্পটা শোনালে না? ও তাই তো, তোমাকে তো বাকি গল্পটা শোনানোই হয়নি। ঠিক আছে, আজ শুনিয়ে দিচ্ছি, শোনো তবে। সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো এখন হাতে টাকা পয়সা তেমন নেই। সব টাকা তো আমি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছি। ও ঠিক আছে দাদা, তুই ভালো আছিস তো? আছি। বলছি শোন না, আমাকে একটু এখন বাইরে যেতে হবে। তা তোরা আজকেই চলে যাবি তো, নাকি আবার রাতে থাকবি? না না দাদা, আমরা থাকবো না। মেজদার সাথে দেখা করে আমরা আজই ফিরে যাব। কিন্তু মেজ তো নেই। মেজদাদা নেই? কোথায় গেছে? মেজর শ্বশুর বাড়িতে কিসে যেন একটা অনুষ্ঠান আছে, সেখানেই গেছে। ও, মেজদাদার সাথে তাহলে দেখা হবে না। বড়দিদি কোথায় দাদা? কোথাও দেখতে পাচ্ছি না। বড়দিদির সাথে একটু দেখা করতাম, অনেক দিন হয়ে গেল দেখা হয় না। বড় দিদি এখন দেখা করতে পারবে না। আসলে তোমার বড় দিদি একটা গরজ সীতাহার বানাতে দিয়েছে, তাই ওকে নিয়ে শ্যাকরার কাছে সেটাই আনতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তোরা তাহলে এখন আয় নাকি? হ্যাঁ। ও এই যে, এইটা দিতে তো ভুলেই গেছিলাম। এই লেবুটা তোর জন্য নিয়ে এসেছি রে দাদা। আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে, ওই গাছটার লেবু। তুই তো ওই গাছের লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোবাসিস, তাই তোর জন্য নিয়ে এলাম। হ্যাঁ, আবার এসব কেন আনতে গেলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনেছিস যখন ওই যে ওইখানে রেখে দে। ওইখানে? হ্যাঁ হ্যাঁ রাখ, আমি আর এখন এসব খাই না রে। আমাদের বাড়িতে অনেক দাস দাসী আছে, তারাই কেউ নিয়ে যাবে। বড় ভাইয়ের এই কথা শুনে বিনোদের দু চোখে জল এলো। এখন তাহলে আসি রে দাদা। হ্যাঁ ঠিক আছে, হাই হাই। সাহায্যের জন্য ছুটে গিয়ে দাদাদের কাছ থেকে কোনো রূপ সাহায্য না পেয়ে বিনোদকে খালি হাতেই ফিরে আসতে হয়। ভাত বেড়েছি, খেতে এসো। আচ্ছা গিন্নি, আমাকে একটা কথা বলো তো, পয়সা না থাকলে কি নিজের কাছের মানুষও পর হয়ে যায়? আজ আমার দাদারা আমায় এভাবে পর করে দিতে পারলো? কেঁদো না গো, এইসব আমাদের কপাল। এখন তো মনে হচ্ছে এই বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে গেলেই হয়তো ভালো হতো। কমপক্ষে দুটো ভাতের জন্য কাঁদতে তো হতো না। না গিন্নি না, এমন কথা মুখেও এনো না। তুমি তো জানো বাবা কত কষ্ট করে, তিল তিল করে, রক্ত জল করে এই বাড়ি তৈরি করেছিলেন। আর দাদারা কেউ বাবার এই কষ্ট না বুঝলেও আমি বুঝেছি। তাই এই বাড়ি আমি কিছুতেই বিক্রি হতে দেব না। মারা যাবার দুদিন আগে বাবা আমায় বলেছিলেন। কি হয়েছে বাবা, কি হয়েছে? কিছু বলবে? বাবা, অনেক অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছি। আমি জানি আমার কিছু হয়ে গেলে তোর দাদারা এই বাড়ি হয় বিক্রি করে দেবে, নয়তো ভেঙে ফেলবে। অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছি রে বাবা, তুই কিছুতেই এটা ওদের ভাঙতে দিস না। এই বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার আছে। দেখিস দেখিস একদিন তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এই বাড়িটাকে তুই আগলে রাখিস বাবা, তুই আগলে রাখিস, কেমন? কথা দে বাবা আমাকে। কথা দিলাম বাবা, এই বাড়িটা আমি আগলে রাখবো। বাবাকে যে আমি কথা দিয়েছি গিন্নি, বাবাকে দেওয়া কথা যে আমাকে রাখতেই হবে, রাখতেই হবে। বাবাকে যখন কথা দিয়েছ,
তখন সেই কথা তো রাখতেই হবে। আমি বলি কি, তুমি না হয় অন্য একটা কাজ খোঁজো, অন্তত দুবেলা দুমুঠো খাবার তো পাবো, ভাতের জন্য কাই কাই করতে হবে না। ঠিকই বলেছ সরলা, আমি কালই একটা কাজ খুঁজব। দুমুঠো খাবারের জন্য পরের দিন সকাল থেকেই বিনোদ গ্রামে গ্রামে ঘুরে একটা কাজের সন্ধান করতে থাকে। অনেক খোঁজার পর অবশেষে একটা কারখানায় বস্তা সেলাইয়ের কাজ পায়। কোনো রকমে সেই কাজ করে বিনোদের সংসার চলছিল। কিন্তু এই কথায় আছে না, সবার কপালে সুখ সহ্য হয় না। বিনোদেরও হাল হলো তেমন। সংসারের হাল ঠিকমতো ধরতে না ধরতেই আরেক বিপদ কাঁধে চলে এলো। শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাইরের সব কাজ গেল বন্ধ হয়ে। যাও একটা কাজ পেলাম, তাও এই বৃষ্টির জন্য খোয়া গেল। যা বৃষ্টি শুরু হয়েছে, কবে যে থামবে কে জানে। যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হলো না, সব কিছু শেষ করে দিল। আর যখন একটু একটু করে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, তখন এই বৃষ্টি এসে আমাদের সব আবার শেষ করে দিল। হ্যাঁ গো, আমরা কি অন্যায় করেছি যার জন্য আমাদের এত বড় শাস্তি পেতে হচ্ছে? বাইরের তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতে চারিদিক উথাল পাথাল হয়ে যায়। বৃষ্টির বেগ এতটাই যে বিনোদের কুড়ে ঘরের চাল ফুটো করে জল ঘরের মধ্যে পড়তে থাকে। হ্যাঁ গো, বৃষ্টির জল তো বেড়েই চলেছে, কি করবে এবার? কি যে করি, এই জন্য সময় থাকতে থাকতে ঘরের চালগুলো সারাই করে নেওয়া উচিত ছিল। এখন তো হাতে টাকা পয়সাও নেই, সারাই কিভাবে করব? এইভাবে জল পড়তে থাকলে তো আমাদের ঘর ভেসে যাবে গো। এখন চুপ করে এসব দেখা ছাড়া আমরা আর কি করতে পারি বলো? সারা রাত ধরে বৃষ্টির জল পড়তে পড়তে তাদের সারা ঘরে জল জমে যায়। হ্যাঁ গো, এইবার কি হবে? জল পড়তে পড়তে তো ঘর ভরে গেল। আর কোনো উপায় নেই, এবার জল ছেঁকে বের করতে হবে গিন্নি, নইলে সব কিছু যে জলের তলায় চলে যাবে। গিন্নি, এক কাজ করো, তাড়াতাড়ি একটা পাত্র নিয়ে এসো, এই জল বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। তাড়াতাড়ি করো গিন্নি, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, জল পড়তে পড়তে তো ঘরের মধ্যে গর্ত হয়ে গেল, কত মাটি ধুয়ে চলে গেল। এইবার কি হবে? বিনোদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। বিনোদের বউ তাকিয়ে দেখে ক্রমাগত জল বেড়েই চলেছে। তাই সে তার সাধ্যমতো জল সরানোর চেষ্টা করছে। জলের বেগ এতটাই বেশি ছিল যে ঘরের মধ্যে বড় গর্ত হয়ে যায়। আর বিনোদের বউ সেই গর্ত থেকে যেই জল সরাতে যায়, অমনি একটা কলসির মতো চকচকে কিছু দেখতে পায়। ও মা, মাটির নিচে কলসি! মাটির নিচে কলসি এলো কোথা থেকে? হ্যাঁ, কলসি কই? দেখি দেখি। মাটির নিচে একটা কলসি দেখতে পেয়ে তারা দুজনেই অবাক হয়ে যায়। হ্যাঁ গো, এই কলসিটা এলো কোথা থেকে? বাবা বাবা বলেছিল এই বাড়িতে লক্ষ্মীর ভান্ডার আছে। তবে কি এইটাই সেইটা? বলছো কি? এরপর তারা দুজনে অনেক কষ্ট করে ভারী কলসিটাকে মাটির নিচ থেকে তোলে। হ্যাঁ গো, তুলবে বলছো? যদি কোনো বিপদ হয়? বিপদের আর কি বাকি আছে গিন্নি? এমনও তো হতে পারে যে এই কলসি আমাদের সমস্ত বিপদ কাটিয়ে দিল। না, যা হবার হবে,
এই কলসি আমি খুলবই। এরপর বিনোদ সেই কলসিটার ঢাকনা খোলে, আর ঢাকনা খুলতেই তারা অবাক হয়ে যায়। এত মোহর, এত মোহর! গিন্নি, গিন্নি, আমরা গুপ্তধন পেয়েছি গিন্নি, আমরা গুপ্তধন পেয়েছি। এবার এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তুমি দেখো, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আর সেই গুপ্তধন পেয়েই বিনোদ কুমারের ভাগ্য বদলে গেল। বর্তমানে সে একজন জমিদার, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। তার সেই সরল সত্তাবোধ এখনো তার মধ্যে বিরাজমান। আর তার এই গুপ্তধন প্রাপ্তি দেখে তার ভাইয়েরা আজও নিজেদের কপাল চাপড়ায়। বিনোদবাবুর এই জীবন কাহিনী শুনে আমি এটুকু বুঝতে পারলাম, যে ভালো, ঈশ্বর তার খারাপ কোনো দিনও করেন না। আমাদের সব সময়ের জন্য মনে রাখা উচিত, জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমাদের একটু ধৈর্য রাখতেই হবে। তারপরেই হয়তো ঈশ্বর আমাদের জীবনে সুখের বন্যা বইয়ে দেবেন, ঠিক বিনোদবাবুর মতো।